এরপর আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্পর্কে জানবেন। এরপর আপনাকে আগরতলা ষড়যন্ত্র মামলা অবশ্যই জেনে যাবেন। আগরতলা ষড়যন্ত্র মামলা, এই আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? ৩৫ জন। এরপরে বলবে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রথম আসামির নাম কি? এরপর বলতে পারে আগরতলা ষড়যন্ত্র মামলার ৩৫তম আসামির নাম কি? এটা জেনে যাবেন। এরপর আপনাকে প্রশ্ন ধরতে পারে মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়, মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল কতজন, এগুলো সম্পর্কে জানতে হবে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, বাণিজ্য মন্ত্রী কে ছিলেন, এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, এগুলো সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জানবেন। কারণ এগুলো যদি না পারে আমাদের কিন্তু খারাপ লাগবে ভাইবা বোর্ডে। আপনাকে বললে আচ্ছা মুক্তিযুদ্ধের সময় বলেন তো যে অর্থমন্ত্রী কে ছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় শিক্ষামন্ত্রী ধরতে পারে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কে ছিলেন, এটা কিন্তু ধরবে, এটা কিন্তু ধরতে পারে। তাহলে এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আমাদের। এরপর দেখেন 7 জন বীরশ্রেষ্ঠর নাম, চমৎকার একটা প্রশ্ন। আপনাকে কিন্তু ধরতে পারে যে বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলুন। আপনাকে কিন্তু সুন্দরভাবে বলতে হবে কে কত নম্বর সেক্টরে, এতগুলো বিস্তারিত দরকার নাই, আপনার জেলাটা সম্পর্কে জানলেই হবে। আর 7 জন বীরশ্রেষ্ঠের নাম একটু মুখস্থ করে যাবেন, এটা কিন্তু ভালো একটা দিক, আপনি পারলে পজিটিভ আপনার জন্য। এরপর বলতে পারে, এবার বলতে পারে আপনাকে 3 নেতা, আমাদের যে জেল বিখ্যাত জেল হত্যা, এই জেল হত্যা কত তারিখ এটা ধরতে পারে। এই যে 3 নেতা, 3 নেতার মাজার কোথায় অবস্থিত, 3 নেতা সম্পর্কে জানবেন। 3 নেতার বর্তমান ছেলেমেয়েরা কারা কারা এটা সম্পর্কে জানবেন একটু। এরপর ধরতে পারে আপনাদের যারা নারী আছেন তাদের বলতে পারে আচ্ছা বলেন তো বাংলাদেশের মন্ত্রিসভায় বর্তমানে কতজন নারী মন্ত্রী আছেন? 5 জন, মনে থাকে যেন। বর্তমানে মন্ত্রিসভায় কয়জন নারী মন্ত্রী আছেন? উত্তর হবে 5 জন। বর্তমানে শিক্ষামন্ত্রীর নাম কি? আপনি কিন্তু অবশ্যই বলবেন শিক্ষামন্ত্রীর নামটা কিন্তু ডাক্তার, ডয়াকারে ডা একটা ফোঁটা। আপনাকে লিখতে বল, সরি 4 নেতা মনে হয়, 3 না 4 নেতা, সরি ওটা হলো 4 নেতা হবে, 3 নেতা না 4 নেতা। আচ্ছা আপনাকে কিন্তু ধরতে পারে যে বাংলাদেশের যে উনি কিন্তু আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী, এই মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু ডাক্তার, ডয়াকারে ডা দিয়ে একটা ফোঁটা। আপনি ডাক্তার দীপুমণি নামটা সুন্দরভাবে লিখবেন, ডয়াকারে ডা দিয়ে একটা ফোঁটা, মানে ডট চিহ্ন দিবেন, ডাক্তার, ডাক্তার দীপুমণি। উনি কিন্তু এমপি চাঁদপুর 3 আসনের এমপি। উনি কোন আসনের এমপি? চাঁদপুর 3 আসনের এমপি, মনে থাকে যেন। ইনি কিন্তু একাধারে ডাক্তার এবং একজন কিন্তু আইনজীবীও, কিন্তু সে আইনজীবী বলতে সে কিন্তু একজন উকিল, ল পাস করেছেন কিন্তু সে, ডাক্তার দীপুমণি কিন্তু সে কিন্তু ল পাসও করেছেন, কিন্তু আইডিয়াল ল করেছে। গুড, আমাদের এশা আহমেদ রাজু লিখে দিয়েছেন ডাক্তার দীপুমণি, চমৎকারভাবে লিখে, থ্যাংক ইউ রাজু আহমেদ। আপনাকে এইভাবে লিখতে পারে ডয়কার ডা দিয়ে একটা ফোঁটা, ডাক্তার দীপুমণি এলো মাননীয় শিক্ষামন্ত্রী। আপনি কিন্তু অবশ্যই সম্মানের সহিত বলবেন যে মাননীয় ডাক্তার দীপুমণি। তিনি কোন আসনের এমপি? চাঁদপুর 3 আসনের এমপি। ওকে, স্যার মৌসুমী আর জাহেদ খান সম্পর্কে জানতে হবে কি নাকি? শুনে শুন, তারা যদি ফানি করে আপনার সাথে, ফানি করে বলতে পারে আচ্ছা আপনি কি সিনেমা দেখেন, আপনার কোন নায়ক পছন্দ, ধরতে পারে কিন্তু আপনাকে। আপনি বলতে পারেন, আপনি ছেলে যদি হন, আপনি বলতে আজকে আপনি কি সিনেমা পছন্দ করেন, আচ্ছা আপনি আপনার কোন নায়িকা পছন্দ, এটা আপনাকে মানে ধরতে পারে। এটা অপ্রাসঙ্গিক বিষয়, এটা যে ধরবেই তা না, এটা ধরতে পারে ভাই ভাবে 1%। আপনাকে মৌসুমী জায়েদ খান এইসব ফালতু প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে ধরবে না। যদি ধরতে পারে হালকা হাসির ছলে ধরতে পারে, এছাড়া ধরবে না। আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ একটা ধরতে পারে যে বাংলাদেশে একজন নায়িকা আছে যিনি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, বাংলা সিনেমার একজন নায়িকা আছেন যিনি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত, বলতে পারেন তার নাম কি? ববিতা। এই ববিতা তারা 3 বোন, চম্পা, ববিতা, সুচন্দা। তাদের বাড়ি কোথায়? নড়াইল, না নড়াইল, মেবি নড়াইলে, মনে নাই আমার, মেবি নড়াইলে মনে হয়, এদিকে হবে। যাই হোক এরকম ধরতে পারে, কিন্তু আহামরি কিছু ধরবে না।
স্যার অ্যাডভোকেট ডাক্তার না না, অ্যাডভোকেট বলা যাবে না। সে কিন্তু অ্যাডভোকেট তার নামের আগে কিন্তু স্টার লাগায়নি। সে কিন্তু কিন্তু ল পাস করেছে, কিন্তু অ্যাডভোকেট তার নামে নাই, এটা বলা যাবে না। ঠিক আছে, তার স্যার অ্যাডভোকেট ডাক্তার দীপমণি এটা বলা যাবে না। আপনি বলবেন ডাক্তার দীপমণি, এখানে অ্যাডভোকেট লাগানোর কোনো দরকার নেই। শিল্পী মমতাজের গান কি গাওয়া যাবে? ভাই না, এইসব মমতাজের ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এইসব গান চলবে না। আপনাদের প্রশ্নের জবাব একটু পরে দিচ্ছি। আচ্ছা দেখেন, মুক্তিযুদ্ধ, তাহলে বাংলাদেশের মন্ত্রিসভায় সংরক্ষিত নারী মন্ত্রী আছে কিন্তু 5 জন, এটা দেখে যাবেন। এরপর ধরতে পারে, আচ্ছা বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশের নাম কি? একটু পরে বলতেছে, আপনাদের প্রশ্নগুলো একটু পরে করেন না, একটু পরে করেন। আপনাকে ধরতে পারে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশের নাম কি? উত্তরটা আপনি কি বলবেন তখন? ভারত বলবেন না কিন্তু, অবশ্যই ভুটান। কত তারিখ ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1971। ভুটান বানানটা আপনাকে লিখতে বলতে পারে। ভুটান বানান ভয়রস্যু করে ভূ, টয়কারে টা, দন্ত ন, ভুটান। ভুটান বানানে ভয়রস্যু করে ভূ। গুড। এরপর ধরতে পারে আপনাকে মুক্তিযুদ্ধ রিলেটেড ধরবে, আর বঙ্গবন্ধু সম্পর্কে জেনে যাবেন। বঙ্গবন্ধুর কয়েকটা বিখ্যাত বইয়ের নাম, আত্মজীবনী, যে অসমাপ্ত আত্মজীবনী, এটা জানবেন। তার বইয়ের নাম অসমাপ্ত আত্মজীবনী। আমার দেখা নয়া চিন, এগুলো পড়ে যাবেন। কারাগারের রোজনামচা, এগুলো পড়ে যাবেন। এরপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রচিত কয়েকটা বইয়ের নাম পড়ে যাবেন। এবং আপনি যে প্রিলিমিনারি পরীক্ষা দিলেন এবার প্রাইমারি, ওই প্রিলি প্রশ্ন থেকেও আপনাকে 2-1টা প্রশ্ন ধরতে পারে। আপনি এবার যে পরীক্ষা দিলেন এখান থেকেও আপনাকে 2-1টা প্রশ্ন ধরতে পারে। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি দেখবেন যে এডমিট কার্ডটা আপনি ডাউনলোড করছেন, যে এডমিট কার্ড প্রাথমিক সহকারী, উপরে দেখবেন লোগোতে বর্ণ আছে, সরেয়া, দেখবেন উপরে কিন্তু লেখা আছে এডমিট কার্ডের। তা ওই কোন বর্ণ আছে, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগোতে কোন বর্ণগুলো আছে বা কয়টি বর্ণ আছে, এইগুলো ধরতে পারে। আবার এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্লোগানটা কি? সবার জন্য শিক্ষা। অনেকেই বলবে, দেখবেন ভাইবা বোর্ডে 50% ক্যান্ডিডেট কিন্তু বলবে সবার জন্য শিক্ষা। আসলে না, দেখেন ওখানে লেখা আছে সবার জন্য মানসম্মত শিক্ষা, এটা একটু দেখে যাবেন। সবার জন্য মানসম্মত শিক্ষা, এটা একটু দেখে যাবেন। আচ্ছা, এরপর গেল বিশ্বে বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 195টি। সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? এগুলো কিন্তু ধরবে। দক্ষিণ সুদান, এগুলো কিন্তু পড়বেন। বর্তমানে এই জিনিসগুলো ধরবে। আচ্ছা, করোনা ভাইরাস থেকে যদি আপনাকে ধরে, করোনা ভাইরাস ধরতে পারে, করোনা ভাইরাস প্রথম বিশ্বের কোন দেশে ধরা পড়ে? এরপর ধরতে পারে যে করোনা ভাইরাসের টিকা প্রথম কোন দেশ আবিষ্কার করে? এটা ধরতে পারে আপনার করোনা ভাইরাস সম্পর্কে, যে করোনা ভাইরাসের টিকা প্রথম কোন দেশ আবিষ্কার করে, এটা আপনি জানবেন। এরপর আপনাকে ধরতে পারে যে বর্তমানে ক্যান্সারের একটা ঔষধ আবিষ্কৃত হয়েছে বিশ্বে, যে মহামারী ঘাতক ব্যাধি ক্যান্সার, এই কিছুদিন আগে এই ক্যান্সার যে টিকাটা আবিষ্কার করে কোন দেশ? কেউ বলতে পারেন বর্তমানে বিশ্বের কোন দেশ ক্যান্সারের ঔষধ আবিষ্কার করেন? তারা কিন্তু ট্রায়াল দিয়েছেন, ঔষধ আবিষ্কার করেছেন। বিশ্বের কোন দেশ সম্প্রতি? গুড। উত্তরটা যুক্তরাষ্ট্র হবে না, বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র। কখনোই কেউ উত্তরটা বলবেন না আমেরিকা, এটা বলবেন না। আপনি উত্তরটা বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র, অবশ্যই বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তরটা দিবেন। এই দেশই কিন্তু বর্তমানে এই যে আমাদের যে এটা সাম্প্রতিক প্রশ্ন ধরতে পারে আপনাকে। হ্যাঁ, মার্কিন। গুড। এম আবুল কালাম চৌধুরী, ভেরি গুড। মার্কিন যুক্তরাষ্ট্র বলতে হবে আমাদের উত্তরটা। আচ্ছা, এটা কিন্তু সাম্প্রতিক প্রশ্ন। আর আপনি যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিন প্রথম আলো পত্রিকাটা আপনি কিন্তু একটু পড়ে যাবেন, কারণ প্রথম আলো পত্রিকাটা একটা তো দেখে যাবেন, হেডিংটা দেখবেন যে প্রথম আলো পত্রিকার হেডিংটা কি। তার প্রথম আলো পত্রিকাটা একটু জানবে যে আপনার ধরতে পারে। আচ্ছা বলুন তো, প্রথম আলো পত্রিকার বর্তমান সম্পাদকের নাম কি? এই মতিউর রহমানের নামটা জিজ্ঞেস করতে পারে আপনাদের। ঠিক আছে, আচ্ছা এবারে বলি 7ই মার্চের ভাষণ।
7ই মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়? রেসকোর্স ময়দানে। এই 7ই মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এটা সম্পর্কে জানবেন। 7ই মার্চের ভাষণটা জানবেন। এরপরে আমাদের যে স্বাধীনতার ঘোষক, এই স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন বঙ্গবন্ধু কিন্তু ইংরেজিতে। ইংরেজি বানানটা অবশ্যই রস্বইকার দিবেন। এই ইংরেজিতে আপনি যে স্বাধীনতার ঘোষণা আমাদের বঙ্গবন্ধু দিয়েছিলেন, এই স্বাধীনতার ঘোষণাটা আপনি ইংরেজিতে মুখস্থ করে ফেলবেন। ওকে, এরপর দেখেন, আপনাকে ধরতে পারে যে আমাদের যে বর্তমান সংবিধান নিয়ে দু একটা প্রশ্ন ধরতে পারে। সাধারণত সংবিধান নিয়ে আপনাকে প্রশ্ন ধরবে কি, যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তা ধরেই নেন যে আপনাকে সংবিধান থেকে প্রশ্ন ধরবে। আপনার সাবজেক্ট যদি হয় রাষ্ট্রবিজ্ঞান, তাহলে আপনাকে অবশ্যই ধরে নেন যে আপনাকে ধরতে পারে সংবিধান সম্পর্কে। এছাড়া সবার সংবিধান জানার দরকার নেই, সংবিধান সম্পর্কে ধরতে পারে। আচ্ছা বলেন তো, সংবিধানের বর্তমান অনুচ্ছেদ আছে কয়টি? 153টি অনুচ্ছেদের নাম বলবেন। বর্তমান জাতীয় সংসদের আসন কয়টি? এই যে আসনগুলোর নাম বলবেন। সংরক্ষিত নারী আসন কয়টি? 50টি। এগুলো সম্পর্কে একটু জানবেন। আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আই ক্যান, এর বাড়ি কোথায়? যুক্তরাষ্ট্র। এগুলো বলবেন আর কি। এরপর ধরতে পারে সংবিধান থেকে, আচ্ছা আমাদের সবার জন্য শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা, এই শিক্ষা আমাদের সংবিধানের কত নং অনুচ্ছেদে দেয়া আছে? এটা হলো আমাদের সংবিধানের 17 নং অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার কথা বলা আছে। এটা একটু জেনে গেলেই হবে, 17 নং অনুচ্ছেদ। আচ্ছা, এরপরে দেখেন, আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? ধরতে পারে কিন্তু। আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন, এটা হলো আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম। এটা কিন্তু আমাদের ধরতে পারে। এরপর দেখেন, এই যে বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যাকারক কে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যারা রাষ্ট্রবিজ্ঞান আছে, এই সুপ্রিম কোর্টে দুটা বিভাগ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ। তাদের কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন ধরবে। যারা রাষ্ট্রবিজ্ঞান আছেন, আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের আছেন এবং শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্টের আছেন, তাদের কিন্তু অনেক প্রশ্ন ধরবে আন্তর্জাতিক, মানে জিকে থেকে অনেক প্রশ্ন ধরতে পারে। আচ্ছা, এরপর দেখেন, যদি আপনাকে কবি সাহিত্যিক থেকে ধরে দু একটা ছদ্মনাম ধরতে পারে। আচ্ছা বলুন তো, ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম ধরবে? আপনার বাড়ি যদি এক খুলনা ডিভিশনে, তাহলে খুলনা সম্পর্কে কিন্তু ধরবে যে রবি ঠাকুরের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত। এই রবি ঠাকুরের কিন্তু আদি পৈতৃক নিবাস খুলনা, এটা জানেন, রূপসা। রূপসা, তাহলে তার পৈতৃক নিবাস, রবি ঠাকুরের দাদা বাড়ি, নানা বাড়ি, তার শ্বশুর বাড়ি সবই কিন্তু খুলনা। এ সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। ওকে, এবার বলতে পারে যে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। এরকম দু একটা ছোট ছোট ছদ্মনাম আপনাদের জিজ্ঞেস করতে পারে। এগুলো এমনি পারবেন, আপনি প্রিলিতে পড়া আছে, এগুলো আপনি এমনিতেই পারবেন। প্রিলিমিনারিতে আপনি পড়া আছে, এগুলো পারবেন। ওকে, এরপর দেখেন, বাংলাদেশ প্রথম শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে কত সালে? যদি আপনাকে জাতিসংঘ নিয়ে যায়, যদি আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে জাতিসংঘ থেকে প্রশ্ন ধরতে পারে একটু, যে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, ধরতে পারে। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? ধরতে পারে। সর্বশেষ কোন রাষ্ট্র জাতিসংঘে যোগদান করেছে? এটা ধরতে পারে। ন্যাটো সম্পর্কে ধরতে পারে। যারা শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, এই সাবজেক্টে যারা আছেন, তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন ধর, আপনাকে জাতিসংঘ নিয়ে প্রশ্ন ধরতে পারে, আপনাকে কিন্তু ন্যাটো নিয়ে প্রশ্ন ধরবেন, আপনাকে ওআইসি নিয়ে প্রশ্ন ধরবেন। যিনি ইসলামের ইতিহাসে আছেন তাকে কিন্তু ওআইসি নিয়ে প্রশ্ন ধরবে, ওআইসি নিয়ে ধরবে। আচ্ছা গুড, আমাদের বাংলা নিয়ে আমার প্রশ্ন করবে, সমস্যা নাই স্যার। বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? চমৎকার একটা প্রশ্ন, সবার জন্য মনে রাখেন। যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, একটা প্রশ্ন। যদি বলে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়, এটা কিন্তু পর্তুগিজ ভাষায়। আর এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি পারেন? নামটা কিন্তু একটু কঠিন। ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লাই পর্তুগিজ। একজন একটু কমেন্টে একটু লিখে দেন, ভোকাবুলারিও এম ইদিওমা
বেঙ্গলাই, পর্তুগিজ, এটাই হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। এই বইটা যিনি লেখেন এই লোকটা কিন্তু একজন ফ্রিঙ্গি, বাড়ি হলো পর্তুগিজ, একজন পর্তুগিজ নাগরিক। এই লোকটা তখন কিন্তু বাংলাদেশে, উনি বাংলাদেশে গাজীপুরের ভাওয়ালে বসে তিনি এই বইটা লেখেন। বইটার একটা ওয়ার্ড বাংলায় লেখা আর একটা ওয়ার্ড পর্তুগিজ ভাষায় লেখা, এবং যেহেতু তখন বাংলা হরফ হয়নি, তখন এটা কিন্তু লিপি ওইরকম হয়নি লেখা, এই জন্য তখন কিন্তু এটা রোমান লিপিতে ট্রান্সলেট করেছেন, রোমান লিপিতে। এবং এটা যেহেতু ওই সময় বাংলাদেশে ছাপাখানা ছিল না বাংলা, এই জন্য তিনি পর্তুগালের রাজধানী লিসবন থেকে এই বইটা প্রকাশ করেন। কত সালে? 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে তিনি এইটা কি করেন? প্রকাশ করেন। তাহলে এইটা সবার জন্য প্রশ্ন কিন্তু, যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম ভোকাবুলারিও এম ইদিওমা বেনগোল্লাই পর্তুগিজ। বইটি প্রকাশ পায় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। আর এই বইটির রচয়িতাকে, বিখ্যাত ব্যক্তিটি কে? মনোয়েল দা আসুম্পোসাও। লোকটার নাম কি? মনোয়েল দা আসুম্পোসাও। এই হলো বইটার রচয়িতা। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ যদি বলে, তাহলে আপনি অবশ্যই বলবেন মনোয়েল দা আসুম্পোসাও। এই হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ। আচ্ছা, এরপর যদি বলে আচ্ছা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি, প্রশ্ন কিন্তু আপনাকে ঘুরিয়ে দিয়েছে, বলেছে বাংলা ভাষায়, তখন কিন্তু আপনাকে বলতে হবে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা প্রকাশ পায় 1833 সালে শ্রীরামপুর মিশন থেকে। আর এই বইটির রচয়িতা হলেন রাজা রামমোহন রায়। ক্লিয়ার? প্রশ্নের জবাবটা পেয়ে গেছেন? তাহলে পার্থক্যটা বোঝেন। একটা বলছে বাংলা ভাষার, ভালো করে যখন ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করবে চোখ কান খোলা রাখবেন, কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখে কিন্তু আপনি উত্তরটা দিবেন। বলছে বাংলা ভাষার বললেই বলবেন ভোকাবুলারিও এম ইদিওমা বেনগোল্লাই পর্তুগিজ। আর যদি বলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি, তাহলে হবে কি গৌড়ীয় ব্যাকরণ। বইটি কত সালে প্রকাশ পায়? 1833 সালে। ওকে। আচ্ছা, এরপর একটু আপনাদের প্রশ্নের জবাব একটু দেই, আবার আমি আবার আলোচনা করবো অন্য জিনিস নিয়ে। দেখি স্যার, আমাদের মোহাম্মদ বাবুল হোসেন প্রশ্ন করেছেন ইংলিশ সাবজেক্টে কি ধরনের কোশ্চেন করতে পারে। আমি কিন্তু আবার বলেছি একবার, ইংরেজি সাবজেক্ট যদি হয় আপনাকে কিন্তু প্রশ্ন ধরতে পারে, কিন্তু আপনার সাবজেক্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা বলবে বাধ্যতামূলক। আবার বলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইংলিশে বলবেন আপনার নাম, পুরো নাম বলবেন, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনি কোন এসএসসি কোথা থেকে, এইচএসসি কোথা থেকে, অনার্স কমপ্লিট করছেন কোথা থেকে, মাস্টার্স কমপ্লিট করছেন কোথা থেকে, এবং আপনার হবি বা শখ কি, এটা আপনি বিস্তারিত বলে দেবেন ইংরেজিতে কিন্তু। এবার শেক্সপিয়ার সম্পর্কে ধরবে, এগুলো বলেছি আগে। আচ্ছা, বোটানি স্যার ব্যবস্থাপনা বিষয়ের উপর কি প্রশ্ন করতে পারে? আমি বলে দিলাম প্রত্যেক সাবজেক্ট, যে সাবজেক্ট আছে দয়া করে তার সাবজেক্ট সম্পর্কে একটু জেনে যান, সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন আপনাকে করবে। স্যার বোটানি ডিপার্টমেন্ট কি ধরতে পারে? অবশ্যই সুরায়া খাতুন আপনাকে অবশ্যই বোটানি সম্পর্কে তো ধরতেই পারে, সাবজেক্ট না? বোটানি একটা চমৎকার সাবজেক্ট না? এই রিলেটেড প্রশ্ন তো ধরবেই আপনাকে। স্যার ব্যাকরণের 4টি বিষয়গুলো যদি একটু বলতেন। গুড। এশা আহমেদ রাজু, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি, শুধু বাংলা না, পৃথিবীর যে কোনো ভাষারই আলোচ্য বিষয় 4টি। যদি বলে ইংরেজি ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। যাই যিনি ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তাকে কিন্তু আপনাকে ধরবে, কিন্তু আপনাকে ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সেমান্টিক্স, আপনাকে এগুলো থেকে প্রশ্ন ধরতে পারে। কিন্তু আপনাকে ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন ধরবে, জিফ্রে চসার বলেন, এবং শেক্সপিয়ার থেকে প্রশ্ন ধরবে। কিন্তু আপনাকে ইংরেজি ডিপার্টমেন্ট হলে আপনাকে কিন্তু স্যার রজারের চার্চ সম্পর্কে আপনাকে ধরবে, অপস্টাডিস কে লিখেছেন এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু ধরবে। এরপরে আপনাকে ধরতে পারে যে সিনট্যাক্স থেকে ধরতে পারে, তারপরে ফনেটিক্স থেকে ধরতে পারে, আপনাকে সেমান্টিক্স থেকে ধরতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু লিঙ্গুইস্টিক্স বেস যদি আপনাকে প্রশ্ন ধরে তখন কিন্তু এগুলো উত্তর করা অনেক কঠিন হয়ে যাবে আপনার জন্য। যাই হোক, যতটুকু পারে আপনি
নিজের মানসিক প্রেপার নিয়ে যাবেন। স্যার ফার্মাসি সাবজেক্টে কি ধরতে পারে? আল্লাহ, ফার্মাসি সাবজেক্ট, এই সাবজেক্ট যদি শোনে আপনাকে তো চাকরি দিবে না। বলবে আপনি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে পড়ছেন, আপনি কি প্রাইমারি চাকরি কেন করবেন? যাই হোক, আপনাকে তো বুঝাই দিতে হবে আপনি কেন ফার্মাসি সাবজেক্টে পড়েও প্রাইমারি চাকরিটা করতে চান। এটা আপনি সুন্দর মতো করে গুছিয়ে বলবেন। আপনি যে যে সাবজেক্টে হন ওই সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন ধরবে। স্যার ম্যাথমেটিক্স কেমন কোশ্চেন করতে পারে? খেয়াল করেন, আপনি যদি ম্যাথমেটিক্সের হন, ম্যাথ সম্পর্কে ছোটো ছোটো প্রশ্ন ধরবে আপনাকে। ম্যাথমেটিক্সের জনককে, ক্যালকুলেটরের জনককে, এই ধরনের প্রশ্ন কিন্তু তাকে ডিপলি নিয়ে যাবে। ঠিক আছে, আপনাকে ছোটো ছোটো ম্যাথ দিবে। সুতরাং আপনাকে চাবে কিন্তু চাকরিটা দিতে, কারণ আমাদের প্রাইমারি স্কুলে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই ম্যাথ সাবজেক্ট আপনি পড়াশোনা করছেন, আপনাকে কিন্তু তারা রাখার চেষ্টা করবে। আপনি ধরে নেন আপনার চাকরিটা 90% হয়ে গেছে, আপনি ম্যাথ, ইংরেজি সাবজেক্ট এবং বাংলা ইংরেজি, আইসিটি এবং বিজ্ঞান রিলেটেড সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন, আপনি ধরেই নেন আপনার চাকরি 50%, 90% প্রায় হয়েই গেছে আপনার চাকরি। কারণ আপনাকে কিন্তু খুঁজে ইংরেজি ডিপার্টমেন্টে যদি আপনি হন, তারা চাবে আপনাকে চাকরিটা দেওয়ার জন্য। আপনি যদি আন্তর্জাতিক কোনো প্রশ্ন করে উত্তর না পারেন, নো সমস্যা। আপনাকে বাংলাদেশ রিলেটেড কোনো প্রশ্ন হলে আপনি পারলেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কিন্তু ওই সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করলে কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে। আপনার কিন্তু চাকরিটা কনফার্ম। স্যার ইকোনমিক্স নিয়ে কিছু বলেন। অর্থনীতি, গুড। আচ্ছা, ইকোনমিক্স সাবজেক্ট, অর্থনীতির জনককে, এই ইকোনমিক্স নিয়ে আপনার সাবজেক্ট রিলেটেড ছোটো ছোটো প্রশ্ন ধরবে। আপনি যে যে সাবজেক্টের প্রশ্ন তো ধরবে, অর্থনীতির জনককে, মুদ্রাস্ফীতি ধরেন, আপনার সাবজেক্টের বাজেট সম্পর্কে একটু বলেন, এগুলো কিন্তু ধরবে। ঘাটতি বাজেট কি, ঘাটতি বাজেট নিয়ে আপনাকে আলোচনা করবেন, এই ধরনের প্রশ্ন। স্যার মাদ্রাসা থেকে ফাজিল শেষ করে পাশ করছি, কি প্রশ্ন করতে পারে? হ্যাঁ, গুড। শোনেন, আপনি যদি মাদ্রাসা থেকে পাশ করে থাকেন, অবশ্যই আপনার দাড়ি তো আছে, অবশ্যই ভদ্রতার সহিত যাবেন। আপনাকে কিন্তু মাদ্রাসা থেকে আপনাকে অনেকগুলো প্রশ্ন ধরবে। আপনাকে কিন্তু মাদ্রাসা রিলেটেড আপনাকে প্রশ্ন কিন্তু তারা ধরবে। মনে করবেন না যে তারা পারে না, তারা নামাজ রিলেটেড প্রশ্ন ধরতে পারে, আপনাকে যে কোনো একটা সূরা তিলাওয়াত করতে বলতে পারে, আপনি কোরআনের যে কোনো একটা আয়াত ধরতে পারে। তখন কিন্তু আপনি চমৎকার সুরে আপনাকে বলতে আচ্ছা আপনি একটু আজানটা দেন তো, আপনি আজান দিতে বলতে পারে, চার কলেমা ধরতে পারে। এগুলো আপনার আরবি রিলেটেড কিন্তু তারা ধরবেই আপনাকে। আচ্ছা, বিসিএস দিয়েছেন কি না বললে উত্তর কি দিব? হ্যাঁ, আসিফা ফারজানা অনেকক্ষণ যাবত আমার কাছে একটা প্রশ্ন করতেছিলেন যে স্যার আমি বিসিএস, শুনেন আপনি যদি বিসিএস দেন এটা একটু এড়িয়ে যান, ভালো হবে আপনার জন্য। কারণ আপনাকে যদি দেখে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি বিসিএস একটা রিটেন দিয়েছি, আপনার বলবে আচ্ছা আপনি কি 16তম বিসিএস প্রিলিমিনারি দিয়েছেন? আপনি যদি দিয়ে থাকেন, আপনি বলবেন যে হ্যাঁ আমি দিয়েছি। আচ্ছা কেমন হলো আপনার পরীক্ষা? মনে করেন কি আপনি কি টিকবেন? আপনি বলবেন যে না, একটু বেশি কনফিউশন দাগিয়ে ফেলেছিলাম, তো মনে হয় না এবার হব, একেবারে মানে ক্রিটিক্যাল মোমেন্টে আছি, 105 এরকম থাকে, হতেও পারে নাও হতে পারে, অনেক টেনশনে আছি। তার মানে আপনি বলবেন না, রিটেন দিলেও আপনি বলার কোনো দরকার নেই যে আপনি বিসিএস রিটেন দিয়েছেন, এটা বললেন না। আপনি বলবেন না আপনি বিসিএস রিটেন দিচ্ছেন, কারণ আপনাকে যদি সে দেখে ভাইবা বোর্ড আপনি বিসিএস রিটেন দিচ্ছেন, আপনি প্রিলিতে ভালো করতেছেন, আপনি বলবেন আপনি আর কোথাও ভাইবা দেননি, আপনাকে কিন্তু প্রশ্ন করবেন আচ্ছা বলো আপনি আর কোন কোন জায়গায় ভাইবা দিয়েছেন একটু বলুন তো। আপনি যদি ভাইবা দিয়ে থাকেন আপনি বলবেন হয় নাই। আপনার হাতে যদি বলে আপনার হাতে এখন কয়টা ভাইবা আছে, আপনি বলবেন না যে আমার হাতে ব্যাংক ভাইবা আছে, পল্লী বিদ্যুতের এডি ভাইবা আছে, এসব বলতে যাবেন না। আপনি তাকে দেখাবেনই যে আপনার এই চাকরিটাই আপনার দরকার। ওকে, যারা ইকোনমিক্সে আছেন জটিল জটিল প্রশ্ন ধরবে, একটু সমাজকর্ম সম্পর্কে ছোটো ছোটো প্রশ্ন ধরবে। আপনাকে বলবে যে আচ্ছা এই আপনি শিক্ষক হবেন, তা সমাজকর্ম সাবজেক্টের সাথে কেন রিলেটেড? আগে তো জানতাম সমাজ কল্যাণ, তা সমাজ কল্যাণ থেকে কিভাবে সমাজকর্ম ডিপার্টমেন্ট চেঞ্জ হলো কতটা সালে, এইটা আপনাকে ধরবে। স্যার কম্পিউটার বেসিক সম্পর্কে কিছু বলতে পারে? হ্যাঁ, আপনি যদি কম্পিউটার সম্পর্কে আপনাকে ধরতে, আপনি যদি আইটি ডিপার্টমেন্টে বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন আপনাকে প্রশ্ন ধরবে। আইটি সম্পর্কে দুই একটা রেয়ার, বেশি ধরবেন আপনাকে, কম্পিউটার রিলেটেড পোস্ট আপনি ধরবে না, এ নিয়ে টেনশন নাই। কোনো প্রশ্নের উত্তর না জানলে আপনি বলবেন স্যার দুঃখিত এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, আমি পারতাম, আপনি পারতেন জিনিসটা আপনার মনে পড়তেছে না, কিন্তু আপনি ভুলে বলবেন না সরি। আপনি যদি ইংরেজি না পারেন, ফ্লুয়েন্সি কথা বলতে না পারেন, আপনি বলবেন না মে আই কাম ইন স্যার, অথবা বলবেন না সরি। ইংরেজিতে তাদের সাথে কথা বলবেন না, তাহলে আপনাকে কিন্তু তারা ইংরেজিতেই প্রশ্ন করতে থাকবে।
আর আপনাকে যদি কোনো প্রশ্ন ইংরেজিতে করেন, আপনি উত্তরটা কিন্তু ইংরেজিতেই দিবেন। আপনি কখনো বাংলায় উত্তর করবেন না। আপনাকে প্রশ্ন জানতে চেয়েছে ইংরেজিতে, আপনি ইংরেজিতে জিজ্ঞেস করবেন। হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আপনাকে নাম জিজ্ঞেস করলো। হোয়াটস ইউর সাবজেক্ট, আপনার সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করলো, আপনি কিন্তু ইংরেজিতেই জবাব দিবেন। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে জবাব দিবেন। ওকে স্যার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি সায়েন্স কথা হিসেবে হবে? স্যার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি সায়েন্স কোটা হিসেবে হবে? হ্যাঁ হবে। শোনেন, আপনার কোটা যদি কোনো সাবজেক্ট নাও থাকে, এই সব সাবজেক্ট প্রাইমারিতে খুঁজে পাওয়া যায় না। অবশ্যই পাওয়া যায় না, এইসব সাবজেক্ট তো দরকার। এইসব সাবজেক্ট ধরবে না? অবশ্যই ধরবে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, আমাদের যদি প্রশ্ন আর কি কি ধরতে পারে খেয়াল করেন। প্রথম, এবারে যদি আপনাকে যে চাকরিটা আপনি দিতে যাচ্ছেন ভাইবা বোর্ডে, এই চাকরিটার সময় ধরতে পারে যে প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে। এবার আপনার চাকরি রিলেটেড প্রশ্ন, প্রথম প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? এটা কিন্তু 2009 সালে। রাজিয়া ইসলাম, স্যার বাংলা সাবজেক্ট নিয়ে বলেন, অনেক বলেছি। আচ্ছা, আপনারা প্রশ্ন একটু পরে করেন, আমি আপনাদের প্রশ্ন একটু পরে, আমরা আর বেশিক্ষণ না, আমরা আলোচনা করব আর 15 মিনিট থেকে 20 মিনিট আমি আলোচনা করব। অনেক সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আর 15 থেকে 20 মিনিট আমি একটু আলোচনা করব। একটু পরে প্রশ্ন করে আমি একটু বলে দিচ্ছি আপনাকে। চাকরি রিলেটেড প্রশ্ন ধরতে পারে যে প্রাথমিক সমাপনী শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত কত সালে? 2009 সালে, এই প্রশ্নটা জেনে যাবেন। এরপর প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? 1974 সালে। প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় 1974 সালে, এই ধরনের প্রশ্ন জেনে যাবেন। এরপর দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান ইংরেজি নাম কি? শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ এডুকেশন। খেয়াল করেন, মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা ধরতে পারে আপনাকে যে শিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা জানবেন। আবার বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরাতে খুদা কমিশন। ধরতে পারে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ডক্টর কুদরতে খুদা কমিশন। আচ্ছা দেখেন, এরপর আপনারা ধরতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? এটা ধরতে পারে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, মাস এডুকেশন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, এটা জেনে যাবেন। এরপর ধরতে পারে, আচ্ছা, একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই একনেক সম্পর্কে আপনি একনেকের ফুল মিনিংটা জানবেন। তারপর ওই যে একনেক কি? এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা জানবেন। এরপর খেয়াল করেন, এই একনেকের প্রধান কে? মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই একনেকের প্রধান। এরপর প্রশ্ন ধরতে পারে নেপ, NAPE, নেপ, NAPE, নেপ এর ফুল মিনিং কি? আপনাকে বলতে পারে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। আসতে পারে এই নেপ, এটি কোথায়? এটি কিন্তু ময়মনসিংহ। এটি কোথায় অবস্থিত? ময়মনসিংহ, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। এবার ধরতে পারে PTI, এই যে প্রাইমারি শিক্ষক হিসেবে আপনি নিয়োগ পেলে আপনাকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। কোথায়? PTI। ধরতে পারে এই PTI এর ফুল মিনিং কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। PTI এর ফুল মিনিং কি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এ সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। আচ্ছা, বর্তমানে আমি একটি সরকারি জব করি, এমতো অবস্থায় আপনি কি বর্তমানে নিয়োজিত জবের কথা গোপন রাখবো? খেয়াল করেন, আপনি যদি সার্টিফিকেট জমা না দেন, সেখানে আপনি যদি সরকারি চাকরির সার্টিফিকেট সেখানে জমা না দেন, তাহলে আপনার বলার দরকার নেই। আর যদি আপনি জবের সার্টিফিকেট জমা দিয়ে থাকেন, তাহলে বলতে হবে।
এবং আপনি যদি সরকারি চাকরি একটা করেন তাহলে এই চাকরিতে কেন আসতে চান, আপনার যুক্তি দেখাতে হবে তাকে। গুড, আমাদের মিলন আহমেদ অনেক উত্তর করেছেন আমাদের। এরপরে একটা দেখেন, আপনাকে কিন্তু ধরতে পারে যে আচ্ছা প্রাথমিক শিক্ষার বর্তমানে একটা সমস্যার কথা বলুন, যে প্রাথমিক শিক্ষা লেভেলটার বর্তমানে একটা সমস্যার কথা বলুন তো। বর্তমানে যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বর্তমানে যে মূল সমস্যাটা কি জানেন? শিক্ষার্থী ঝরে পড়া, অর্থাৎ ছাত্রছাত্রীর যে ঝরে পড়া, এটা আপনাকে প্রশ্ন অনেকভাবেই ধরতে পারে। আচ্ছা বলতে পারে বাংলাদেশের তো অনেকগুলোই সমস্যা আছে, যে কোনো দুইটা সমস্যা বলুন তো। বাংলাদেশের প্রধান সমস্যার নাম বলবেন। এক নম্বরে বলবেন জনসংখ্যার সমস্যা, দুই নম্বরে বলবেন বেকারত্ব। এই দুইটা প্রধান সমস্যা বলবেন। এরপর আছে পরিবেশ দূষণ সমস্যা, এগুলো বলবেন। আচ্ছা আপনি কেন প্রাইমারি চাকরি করতে চান, বা আপনাকে কেন আমরা এই চাকরি দিব? হ্যাঁ শোনেন, এইগুলা আমাদের এই গ্রুপের যিনি মেম্বার গ্রুপের যিনি অ্যাডমিন আছেন তিনি কিন্তু অনেকটা পোস্ট করেছেন, আমি দেখেছি যে সবাই যে প্রশ্ন উত্তর দেয় গতানুগতিক আপনি দিবেন না। আপনি কেন, আর আপনার প্রাইমারি বানানটা কিন্তু রস্বইকার দেবেন, ইংরেজি বানান। আপনি কেন এই পেশায় আসতে চান আপনি কিন্তু তাকে যুক্তি দেখাবেন। আপনি বলার দরকার নাই এত আহামরি যে প্রাইমারি হলো একটি মহান পেশা, এই পেশায় যথেষ্ট সম্মান আছে, এই ধরনের কথা বলার আপনার দরকার নেই। আপনি সুন্দরভাবে গুছিয়ে বলবেন যে আপনি কেন একজন প্রাইমারি শিক্ষক হতে চান। আপনি বলবেন যে আমার ছোটোবেলা থেকে আমার একটা এই শিক্ষকতা একটা বড় নেশা। আমি এখনও বর্তমানে টিউশন করে আমি আমার পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছি। এখানে আমি অনেক ছোট ছোট ছেলেমেয়েদের পড়াচ্ছি এবং মাধ্যমিক ক্লাসও পড়াচ্ছি, এবং তাদেরকে আমি পড়িয়ে একটা আলাদা একটা আনন্দ পাই এবং আমি অনেক ভালো ভালো টেকনিকের মাধ্যমে আমি তাদেরকে শিখাতে পারি। তা আমি চিন্তা করি আমি যদি একজন প্রাইমারি সহকারী শিক্ষক হই তাহলে আমি কি হবে, আমি যেভাবে বাচ্চাদেরকে শিখাচ্ছি এখন বর্তমানে ওইভাবে আমি শিক্ষাদান করতে পারবো। কারণ আমাদের প্রাইমারির যে শিক্ষা লেভেলটা আছে সেখানে যে পাঠদান করা হয়, সেখানে পাঠদানের সম্পর্কে কারিকুলাম এবং সিলেবাস, এই কারিকুলাম এবং সিলেবাস সম্পর্কে তার অনেক শিক্ষকই এখন সম্যক জ্ঞান তাদের নাই। কারণ তারা অধিকাংশই আগে উচ্চ মাধ্যমিক পাশ করে তারা অধিকাংশই শিক্ষক বা শিক্ষিকা হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে। এখন এখন কিন্তু সবাইকে অনার্স এবং মাস্টার্স। তা সেখানে আপনি কি করতে বলতে পারবেন যে আমি এখন যে শিক্ষাটা আপনি যে দিবেন তাদেরকে কিভাবে সিলেবাস কারিকুলামটা একটু বুঝিয়ে দিবেন। যে মনে রাখবেন কারিকুলামটা আবার আপনাকে ধরতে পারে যে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে পার্থক্যটা কি, আপনাকে কিন্তু পেঁচাতে পারে। তাই সিলেবাস হলো কি, মানে কারিকুলামের ভিতরে কিন্তু সিলেবাস থাকে, কিন্তু সিলেবাসের ভিতরে কারিকুলাম থাকে না। একটা মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা কারিকুলাম দেওয়া হয়, এরপর প্রত্যেকটা বিদ্যালয়ে আবার আলাদা আলাদা কী দেওয়া থাকে, একটা সিলেবাস থাকে। যে সিলেবাস অনুযায়ী এক একটা জেলায় ওয়াইজ বা বিভাগ ওয়াইজ কিন্তু পরীক্ষা হয়, এক একটা শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষা হয়, সেখানে একটা সিলেবাস থাকে। তা আপনি মোটামুটি আপনি পজিটিভ দিকগুলোই বলার চেষ্টা করবেন আর কি। স্যার কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে স্যার সরকারি স্কুলের চেয়ে প্রাইভেট কিন্ডার গার্ডেনও ছাত্রছাত্রীরা বেশি ভর্তি হয়, এই বিষয়টা একটু বলেন। শোনেন, প্রাইভেট যে আপনি সবসময় গুরুত্ব দিবেন যে কিন্ডার গার্ডেন স্কুলে আমি যেখানে শিক্ষকতা করব, যে আমি কখনোই সেখানে কিন্ডার গার্ডেন বা কেজি স্কুলে আমি কোনো আমার এলাকার আমি কোনো ছাত্রছাত্রী সেখানে ভর্তি হতে দিব না। কারণ আমি কি করব, আমার সাথে আরও আমার যারা কলিগ আছে তাদেরকে নিয়ে আমি কি করব, বা বাড়িতে যাবো, গার্ডিয়ানদেরকে বুঝাবো যে আমাদের স্কুল একটা মডেল স্কুল। এই স্কুলে এখন যারা শিক্ষকতায় নিয়োজিত আছেন তার অনেক কোয়ালিফাইড শিক্ষক, ঠিক আছে। ওই কিন্ডার গার্ডেনে যারা পড়ায় তার চেয়ে এখানে ভালো শিক্ষাদান করা হয়, এখানে বিনামূল্যে বই দেওয়া হয়, এখানে যে পাঠদান করা হয় মানে ইংরেজির উপর গুরুত্ব দেওয়া হয়, অঙ্কের উপর গুরুত্ব দেওয়া হয়। কেন আপনার প্রাইমারি স্কুলে কিন্ডার গার্ডেন বাদ দিয়ে আপনার স্কুলে ভর্তি করবে, সেই যুক্তিগুলো আপনি দেখিয়ে দিবেন। ওকে, যে আমাদের এখানে যিনি ইংরেজি নেন সে ইংরেজি তিনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে বা অমুক জায়গা থেকে তিনি অনার্স কমপ্লিট করে এসেছেন, আমাদেরকে যিনি ম্যাথমেটিক্স পড়ান সে অমুক জায়গা থেকে। আপনি বলবেন যে ওই কিন্ডার গার্ডেন স্কুল অমুক কেজি স্কুল সেখানে কি আছে এরকম যোগ্যতা সম্পন্ন শিক্ষক? নাই। এবং আপনি আপনার বিদ্যালয়টাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে। এগুলোর প্রতি আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে। বাংলা বিষয়ে আপনার ডিপলি প্রশ্ন ধরবে না, আপনাকে বাংলা বিষয়ে প্রশ্ন ধরতে পারে বাংলা ভাষার উৎপত্তিটা
আবার রবি ঠাকুর, নজরুল এগুলো সম্পর্কে প্রশ্ন ধরতে পারে। বাংলা বর্ণমালা কয়টি আমি আলোচনা করেছি, বাংলা বর্ণমালা কিন্তু একটি, এগুলো বলেছি। বাংলা ভাষায় ধ্বনি কয়টি? 37টি। স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরধ্বনিও 7টি, স্বরধ্বনিও 7টি, ব্যঞ্জনধ্বনি হলো 30টি, স্বরবর্ণ হলো 11টি, আর ব্যঞ্জনবর্ণ হলো 39টি। এগুলো আমি প্রথমেই কিন্তু আমি আলোচনা করেছি কিন্তু আপনাদের। এবার ধরতে পারে, ছোট ছোট প্রশ্ন ধরতে পারে, বাংলায় কার চিহ্ন আছে কয়টি? 10টি। বাংলায় ফলা আছে কয়টি? কারণ এগুলো তো আপনি বাচ্চাদের পড়াবেন। বাংলায় কার চিহ্ন আছে 10টি, আকার, রস্যিকার, দীর্ঘিকার এগুলো। এরপর ফলা আছে 6টি, এগুলো জানতে হবে। এরপর বাংলা যে বিরাম চিহ্নের জনককে, বর্তমানে বাংলা ভাষায় কতটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? উত্তর হবে কিন্তু 13টি, এগুলো খেয়াল রাখবেন। এবার বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ আছে কয়টি? তো টুকটাক এগুলো আপনাদের ধরতে পারে, তবে আহামরি ডিপলি প্রশ্ন ধরবে না। ছোট ছোট বানান ধরতে পারে, ছোট্ট ছোট্ট বানান ধরতে পারে আপনাকে। এই বানানগুলো সম্পর্কে সচেতন থাকবে। আসতে পারে যেমন পটুয়াখালীর যে সাক্ষরতা আন্দোলনের নাম সাবাস বাংলাদেশ। আপনার জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি? বাংলাদেশের প্রথম নিরক্ষমুক্ত জেলার নাম কি? ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এরপর ধরতে পারে যে আপনার জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি। যেমন আমি একটু উদাহরণ দিই, পটুয়াখালীর সাক্ষরতা আন্দোলনের নাম সাবাস বাংলাদেশ। আপনাকে ধরতে পারে সাবাস বানানটা কি। মনে রাখুন, সাবাস বানানে দুটাই কিন্তু তালব্য ষ, প্রথমেও তালব্য ষ, শেষেও তালব্য ষ। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আপনাকে ধরতে পারে প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো একটু বলতে পারে আপনাকে। এগুলো গ্রুপে আমাদের দেয়া আছে, এগুলো পড়বেন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে বলতে পারে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021 থেকে 2025। গুড, আমাদের ইমন খন্দকার সাবাস বানানটা লিখে দিয়েছে সুন্দর মতো, ভেরি গুড ইমন খন্দকার। আচ্ছা, এরপরে আপনাকে যে জিনিসগুলো আমাদের একটু জানি যে আপনাদের প্রায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার পেছনে কয়েকটা সমস্যা দেখবেন। রাজনীতি কিন্তু সমস্যা। অনেক শিক্ষক কি করে জানেন? প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকতাও করে, পাশাপাশি সাংবাদিকতাও করে। এটা কিন্তু একদম নিষিদ্ধ। আপনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতে পারবেন না, ঠিক আছে? অনেকে সাংবাদিকতা করে, এটাও কিন্তু একটা নেগেটিভ। এবং অনেকে রাজনীতি করে। আপনি প্রাইমারি শিক্ষক হবেন, আপনি কি রাজনীতি করবেন? না, আপনার রাজনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে, কিন্তু আপনাকে রাজনীতিতে সরাসরি ওইভাবে জড়ানো যাবে না। আচ্ছা, বর্তমান সরকারের সামাজিক সুরক্ষামূলক কয়েকটা প্রকল্পের নাম, এগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে পড়ে ফেলবেন। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আশ্রয়ন প্রকল্প, মুজিব বর্ষ। এই যে মুজিব বর্ষ সম্পর্কে একটু পড়ে যাবেন, মুজিব বর্ষটা সম্পর্কে একটু পড়ে যাবেন হালকায়। আপনি কেন শিক্ষক হতে চান, আপনি কেন শিক্ষকতা পেশায় আসতে চান, এই প্রশ্নের উত্তর গ্রুপে দেয়া আছে, ওখান থেকে পড়ে নেবেন। এটা কিন্তু ধরতেই পারে। এরপর দেখেন, আপনার নামের অর্থ কিন্তু জেনে যাবেন, আপনার নামের অর্থ জেনে যাবেন দয়া করে। এটা কিন্তু ধরে আপনার জেলা সম্পর্কে বিস্তারিত জানবেন। আপনার জেলায় কয়টা উপজেলা আছে, উপজেলার নাম মুখস্থ করবেন। আপনার জেলায় আপনার জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে, আপনার জেলার বিখ্যাত খাবারের নাম, আপনার জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম, আপনার জেলার কুখ্যাত দুই একটা ব্যক্তির নাম অজাই না যায়েন, বিখ্যাত দর্শনীয় স্থান কি, বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম আপনার জেলার, এগুলো সম্পর্কে জানবেন। আপনার জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে, থানা প্রতিষ্ঠিত হয় কত সালে, উপজেলা প্রতিষ্ঠিত হয় কত সালে, আপনার বর্তমান উপজেলা চেয়ারম্যানের নাম কি, বর্তমান জেলা প্রশাসকের নাম কি, এগুলো জানতে হবে। কিন্তু বর্তমান শিক্ষা সচিবের নাম কি, এগুলো জানবেন। অর্থাৎ আপনার থানার জনসংখ্যা কত, আপনার উপজেলায় ইউনিয়ন আছে কয়টা, এগুলো ধরতে পারে। এই ছোট ছোট প্রশ্ন, এগুলো কিন্তু ধারণা থাকতেই হবে আপনার। আচ্ছা, এরপর আমরা দেখি আপনাদের কিছু প্রশ্নের জবাব দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। আপনাকে কিন্তু বলতে পারে, আচ্ছা পঞ্চম শ্রেণীর দুই একটা বইয়ের নাম, এগুলো একটু জানবেন। আপনার চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর দুই একটা কবিতার নাম, পাঠ্যপুস্তকে দুইটা কবিতার নাম জেনে যাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু দরকার আমাদের। অবশ্যই তো আবার বলে দিচ্ছি, যদি প্রশ্ন করে যে বাংলা ওই যে আদর্শলিপি বইটার লেখককে, সীতানাথ বসাক, আবার বলে দিচ্ছি, আদর্শলিপি বইটার লেখককে সীতানাথ বসাক। বাংলা বর্ণমালা কয়টি? একটি। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি? 50টি। এগুলো একটু ধারণা নিয়ে যাবেন দয়া করে, ওকে? বাংলা নাসিক্য ধ্বনি কয়টি? 3টি।
উ দন্তনা ম, যারা বাংলা ডিপার্টমেন্টে আছে আপনাকে প্রশ্ন ধরতে পারে বাংলা নাসিক্য ধ্বনি কয়টি, বাংলা নাসিক্য বর্ণ কিন্তু 7টি, ও ইয় মূর্ধন্য দন্তন ম, অনুস্বার চন্দ্রবিন্দু। বর্তমানে নাসিক্য বর্ণ কিন্তু 5 আর 2 7টি, আর নাসিক্য ধ্বনি কিন্তু 3টি, যারা বাংলা ডিপার্টমেন্টে আছে 3টি, দন্তন উ দন্তন ম, এই 3টিকে বলা হয়। আর একটা প্রশ্ন ধরতে পারে আপনাকে যে মানব শিশুরা প্রথমে কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে। মানব শিশুরা প্রথমে প বর্গের ধ্বনিগুলো আগে শেখে। গুড। এবার অনেক কথাই বললাম আপনাদের গ্রুপে, আমাদের গ্রুপে, এই গ্রুপটার ভিতরে সবগুলো পোস্ট দেওয়া হয় প্রতিদিন ভাইবা রিলেটেড, এই পোস্টগুলো দেওয়া হবে এবং আপনাদেরকে এখন আপনারা একটু প্রশ্ন করেন, আমরা 10 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দিব। 5 থেকে 10 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করব। স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কি কি প্রশ্ন হতে পারে? গুড। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের লেখা তার বিখ্যাত গ্রন্থগুলোর নাম, স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এগুলো জেনে যাবেন। বঙ্গবন্ধুর উচ্চতা কত, বঙ্গবন্ধুর জানাজা হয়েছিল কোথায়, ঠিক আছে, বঙ্গবন্ধু পাকিস্তানের করাচিতে কোন জেলে বন্দি থাকেন, ঠিক আছে, জেলখানায় তার সাথে কে ছিলেন, এগুলো জানবেন কিন্তু, ঠিক আছে, এগুলো জানতে হবে। তা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি, তার মায়ের নাম কি, তাদের বংশের নাম কি, এ বঙ্গবন্ধুর পূর্বপুরুষদের আদিনিবাস কোথায় ছিল? ইরাক। বঙ্গবন্ধু কিন্তু পূর্বপুরুষদের আদিনিবাস ছিল ইরাক, এ সম্পর্কে আপনারা জানবেন। আচ্ছা, যাদের বয়স শেষ তারা কি কোনো বাড়তি সুযোগ পাবে? হ্যাঁ, পেতে পারেন। আপনার বয়স যে শেষ, তারা যদি দেখে আপনার বয়সটা শেষ, তাহলে কিন্তু আপনাকে তারা একটু সুবিধা দিতে পারে। স্যার মাদ্রাসা থেকে ফাজিল দিয়ে পাশ করলে দাড়ি নিয়ে ভাইভাতে যাওয়া বাধ্যতামূলক নাকি? খেয়াল করেন, আপনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছেন, অনেকের হয় মাদ্রাসা এসএসসি করেছেন, এরপর আবার ইউনিভার্সিটিতে গিয়ে দাঁড়িয়ে রাখেন না, স্মার্ট বয়, কোনো সমস্যা নাই, এটা আপনাদের নেগেটিভ পড়বে না। আপনি ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করেছেন, সমস্যা নেই, সমস্যা কোথায়? কিন্তু হতে পারে আপনি যেমন মানে দাখিল, আলিম, এগুলা মনে করেন ফাজিল পাস করেছেন কিন্তু একেবারে ক্লিন শেপ করে গেছেন, তাহলে কিন্তু নেগেটিভ। আপনি ইসলামিক স্টাডিজে পড়াশোনা করছেন এবং মাদ্রাসায় করেছেন, তাহলে কিন্তু দাড়ি না থাকলে কিন্তু এটা নেগেটিভ জিনিস। স্যার এবার বয়স শেষ, এটা কি বলবো বিনয়ের সাথে ভাইবা বোর্ডে? আপনার বয়স শেষ, আপনার যদি বলে যে আপনার চাকরিটা কেন দরকার, আপনার চাকরি, তখন আপনি বলবেন যে আপনার চাকরিটা কেন দরকার, আপনার বয়স শেষ তখন বলবেন, ঠিক আছে? আপনি বলতে পারেন শেষের দিকে বলে দিবেন যে স্যার আমার বয়স এজ শেষ স্যার, এটাই আমার শেষ ভাইবা স্যার, এটা বলে দিবেন শেষে, সমস্যা নেই। স্যার যাদের কোটা আছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা 99%, যাদের কোটা আছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা 99%। আনিকা মাহজেবিন রাজিয়া ইসলাম লিখেন স্যার যাদের কোটা আছে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা, গুড, তাদের চাকরি হওয়ার সম্ভাবনা একেবারে। স্যার আনিকা লিখেছেন সংবিধান রিলেটেড পোস্ট কতটুকু পড়তে হবে? খুব ডিটেলস লাগবে না, যারা রাষ্ট্রবিজ্ঞান আছে তারা পড়েন, শুধু আপনি সংবিধান থেকে পড়বেন যে আমাদের শিক্ষা আছে 17 নং অনুচ্ছেদে, অনুচ্ছেদ আছে কয়টা? 153টা অনুচ্ছেদ আছে, এই জানবেন, আর জানার দরকার নেই। আজ প্রাইভেট শিক্ষক নিয়োগ প্রার্থীদের ডেমো ভাইবা নিলাম, কথার সাথে একজন এটিও, একজন বিসিএস অফিসার, একজন প্রিন্সিপালের সাথে বোর্ডে আমিও ছিলাম। এটিও স্যার অবশ্য আগেও প্রাইমের মূল ভাইবা বেশ কয়েকবার নিয়েছেন, আপনাদের কল্যাণ কামনা করছি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্ট থেকে কী ধরনের প্রশ্ন করতে? আপনার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রশ্ন করবে যে আপনি আপনার সাবজেক্টের সাথে এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, মানে প্রাইমারি আপনি শিক্ষক হবেন, কতটা সহায়ক, এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন? আমি কিন্তু শেষ করব, আর 2 মিনিটের ভিতরে আমি আজকে লাইভ ক্লাসটা শেষ করব। তার আগে বলে দিচ্ছি সবাই এই গ্রুপটায় থাকবেন, এই গ্রুপটা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, সবাই গ্রুপে নিয়মিত পোস্ট করবেন, কেউ উল্টাপাল্টা পোস্ট করবেন না। এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ শুধু না, আপনারা এরপরে বিসিএস বলেন সব ধরনের চাকরি পরীক্ষা পোস্ট কিন্তু এই গ্রুপটা হয়। আমি এই গ্রুপের কিন্তু মেম্বার, এই গ্রুপে আমি মাঝে মাঝে ক্লাস নেব, সমস্যা নেই। এরপরে একটা প্রিলির উপরে আমি একটা ক্লাস নেব, চমৎকার আপনাদের উপহার দিব। এরপরে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, গ্রুপটা সবাই শেয়ার করবেন, গ্রুপের মেম্বার অ্যাড করবেন এবং নিজেরা চমৎকার চমৎকার পোস্ট এখানে দিবেন। ওকে,
স্যার 16 তারিখ ভাইবা উর্মির দোয়া করো, ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই আমার দোয়া লইগ। স্যার আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স, কী ধরনের প্রশ্ন হতে হবে? রাষ্ট্রবিজ্ঞান রিলেটেড প্রশ্ন, সংবিধান পড়বেন এবং সাম্প্রতিক দুই একটা প্রশ্ন আবার বলে দিচ্ছি, সাম্প্রতিক পড়বেন, বাজেট পড়বেন, পদ্মা সেতু পড়বেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়বেন, সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই একটা সাবজেক্ট সম্পর্কে জেনে যাবেন, আমাদের জাতীয় প্রতীক সম্পর্কে জেনে যাবেন, এবং আপনার এডমিট কার্ডের উপরে যে একবারে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ লেখা আছে সেখানে কিন্তু লোগোটা সম্পর্কে দেখে যাবেন, ওর ভিতরে কয়টা বর্ণ আছে, ওর স্লোগানটা জেনে যাবেন। এগুলো হলো সিম্পল ব্যাপার। এবং সুন্দর মতো ভাইবা বোর্ডে ঢুকবেন, আপনার নাম একেবারে এসএসসি সার্টিফিকেট অনুসারে বলবেন সুন্দর মতো। ওটা স্যার প্রতিবন্ধী কোটাকে অনুসরণ করবে, অবশ্যই করবে। আমি বারবার বলি যাদের কোটা আছে চাকরি হওয়ার সম্ভাবনা 98%। যাই হোক, সবার জন্য বেস্ট অফ লাক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে যে কথাগুলো আমি বললাম আপনাদের শুধু প্রাইমারি সহকারী বিসিএস না, আপনি যে কোনো ধরনের চাকরিতে ভাইবা বোর্ডে যাবেন, এই কথাগুলো পরামর্শগুলো আপনার কাজে দিবে। সবার জন্য আবার বলি যে আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আমি আপনাদের জন্য দোয়া করি, কারণ একজন বেকার হয়ে বসবাস করা খুবই কঠিন। আমি বিসিএস কনফিডেন্সের ক্লাস নেই, আমি বিসিএস কনফিডেন্সে আমি সারা বাংলাদেশে ক্লাস নেই, আমাকে আপনারা অনেকেই চিনেন। আমি বাংলা সাবজেক্ট পড়াই, আমি ইউসিসিতে ক্লাস নেই, আমি বিসিএস কনফিডেন্সে ক্লাস নেই। দেখেন, আমি লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সে বাংলা শিক্ষক, সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি জানি বেকারদের সমস্যা কতটুকু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তা আমি দেখি অনেক বেকার বাংলাদেশে। আপনাদের যদি একটু চাকরি হয়ে যায়, একজন ছেলের যদি একটা চাকরি হয়, আমি জানি তার নিজের ফ্যামিলিটা না, তার পুরা অন্য একটা, সে একটা বেকার মেয়েকে বিয়ে করে অন্য একটা ফ্যামিলির কর্মসংস্থান হয়ে যায়। দোয়া করি আপনাদের সবার জন্য, যাদের এবার চাকরিটা খুবই দরকার, যাদের বয়স শেষ, যারা প্রকৃত মেধাবী, তাদেরই যেন এবার চাকরিটা হয়। এবং দয়া করে করবেন না, ঠিক আছে? এবার কিন্তু নিয়োগটা অনেক ফেয়ার হবে। অবশ্যই আপনাদের জন্য আমার দোয়া রইলেও অন্তর থেকে। অনেক মেয়েরা আছেন কষ্ট করেন, অনেকে তাদের ভাই নাই, তাদের বাবা মাকে দেখতে হয়, অনেক মেয়েদের অনেকে বাচ্চা আছে এবং অনেক কষ্ট করেন তারা। এই কষ্ট করে পড়াশোনা আসতে আপনাদের অনেক দীর্ঘদিনের আশা, যাতে আপনাদের একটা প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে যে ধর্মাবলম্বী হন সে ধর্মকর্ম করবেন এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন। মা বাবার দোয়া অবশ্যই সাথে থাকবে। এবং আপনাদের জন্য আমি দোয়া রইল, মন থেকে দোয়া করি আপনাদের যেন, যারা ভালো পরীক্ষা দিয়েছেন এবং যাদের বয়স শেষ এবং যারাই প্রকৃত মেধাবী, আপনাদের যেন এবার চাকরিটা হয়ে যায়। সেই পর্যন্ত আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে যেন আবার আমি ভালো ভালো ক্লাসের উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।